ওই দেখো, আজকে সকাল সকাল ছাদে হনু চলে এসেছে। তবে না, আমি কিন্তু হনু তাড়াতে আসিনি, আমি এসেছি ছাদের গাছগুলোতে একটু জল দেওয়ার জন্যে। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো এপ্রিলের 10 তারিখ, বারটা হলো বৃহস্পতিবার। তো চলো আজকের দিনের গল্পটা একদম সকাল থেকে শুরু করি। মনটা খারাপ থাকলেও দিনটা কিন্তু আজকে আমার খুব একটা খারাপ শুরু হয়নি। সকালবেলায় ছাদে এসে এত ভালো লাগছে, চারিদিকে এত হাওয়া দিচ্ছে, এই হাওয়াতেই না আমার মনটাও কেমন একটু ফুরফুরে হয়ে গেল। মনে হচ্ছে আরও বেশ খানিকক্ষণ একটু ছাদে থেকে যাই। তবে না, খুব বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, এমনিতেই উঠতে বেলা করেছি, তার উপরে ছাদে এখন বেশিক্ষণ সময় কাটালে আরও বেলা হয়ে যাবে। তো সেই জন্যে আমি নিচে চলে এসেছি। আর আজকে যেহেতু এপ্রিলের 10 তারিখ, আজকে কিন্তু আমাদের নেতুবাবুর জন্মদিন। তো আমি যখন ছাদে ছিলাম তখন নেতুবাবুর মা ডেকে বলল আজকে সন্ধ্যাবেলায় ওর ঘরে খাওয়া দাওয়া করতে। আমার অবশ্য ছাদে যাওয়ার আগেই নেতুবাবুর সঙ্গে দেখা হয়েছে, আমি ওকে উইশও করেছি। তোমরাও করে দিও, আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে, ওর মা বাবার সমস্ত স্বপ্ন যেন পূরণ করতে পারে। আর সর্বোপরি মা কালীর কৃপায় ও যেন সবসময় শারীরিকভাবে সুস্থ থাকে। আজকে নেতুবাবুর পূর্ণ স্বাধীনতা আছে, আজ সারাদিন ও যা খুশি তাই খেতে পারে, যা খুশি তাই করতে পারে। ওকে আজ কেউ বকবেও না, মারবেও না। ছোটবেলাতে আমিও না এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম, কারণ জন্মদিনে বাড়ির বড়রা কখনোই বাচ্চাদেরকে বকে না। এদিকে নেতুবাবুর কাণ্ড কারখানা দেখতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। ও বরঞ্চ চকলেটটা খাক, আর আমি যাই স্নানটা সেরে আসি। আজকে ও বাড়িতে আমার এক পিসি আর বোন আসছে, প্রায় 2 বছর পর। কিন্তু মা, দাদা, বৌদি, ভাইপো কেউ বাড়িতে নেই। ওনারা সবাই আজিমগঞ্জে গেছে অফিসিয়াল কাজের জন্যে। 2 দিন হয়ে গেল। কালকে বিকালবেলায় আমি গেছিলাম ও বাড়িতে, দাদা ঠাকুমার সঙ্গে দেখা করে এসেছিলাম। তো সকালবেলায় ঠাকুমা ফোন করেছিল, আর ঠাকুমা ফোন করে বলল পিসিরা 11টা নাগাদ ঢুকে পড়বে। ঠাকুমা বলল বোন সকালে ভাত খায় না, তাই বোনের জন্য কি বানাবে সেটা ঠাকুমা বুঝতে পারছে না। আসলে ঠাকুমা যেহেতু একা আছে, তার উপরে ঠাকুরদাদার শরীর খারাপ, ওনাকেও দেখতে হচ্ছে, আবার রান্নাবান্নাও করতে হবে। তবে ঠাকুমা বলল রান্নার দায়িত্বটা পাশের বাড়ির একটা ঠাকুমা নিয়েছে, তো সেদিক থেকে অনেকটাই স্বস্তি। ওদিকে মা, দাদা, বৌদি কবে ফিরবে এখনও কোনো ঠিক নেই। তার উপরে মুর্শিদাবাদের যে অবস্থা সেটা তো তোমরা সবাই জানো, তো সেটা নিয়েও টেনশন হচ্ছে। খানিকক্ষণ আগে মা ফোন করে বলল ওখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে। ওনারা যে কাজগুলো করতে গেছে সেগুলো আদৌ হবে কি হবে না সেটাও ওনারা বুঝতে পারছেন না। আর এই নেট পরিষেবা কবে ঠিক হবে সেটাও বলা যাচ্ছে না। তার উপরে মা ভীষণ ভয়ও পাচ্ছে, কোথায় কখন দাঙ্গা শুরু হয়ে যাবে সেটা তো কেউই জানে না। সেই জন্যে আমি মাকে বললাম এক কাজ করো, তোমরা বরঞ্চ বাড়িতে চলে এসো, পরিস্থিতি একটু ঠিক হোক, তারপরে না হয় কাজকর্ম করো। আগে প্রাণে বাঁচবো তবে তো কাজ করবো বলো তো। আর একটা কাজের জন্য যে কতবার করে ছোটাছুটি করতে হচ্ছে সে কথা আর কি বলবো তোমাদের। এক কাজ একবারে তো হচ্ছেই না, একাধিকবার সেই জায়গাতে যেতে হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিন করার জন্য যে সবজিগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো একে একে কেটে নিয়েছি। আর এখন কিছু সবজি আগে ভাজতে বসিয়ে দিলাম, শুধু ক্যাপসিকামটাই দিলাম না, ওটা একটু পরে দেব। আর এবার আমি বসলাম থাইরয়েডের ওষুধটা খেতে। এদিকে জেঠিমাও চলে এসেছে, আর জেঠিমা না আমাদের ও বাড়িতেও যায়। তো জেঠিমার কাছেই এখন জিজ্ঞেস করছি যে ঠাকুমা কি করছে। তবে জেঠিমা বলছে উনি ও বাড়ি থেকে অনেকটাই আগে বেরিয়ে এসেছে, আর তারপর জেঠিমা আরও একটা বাড়িতে যায়, সেই বাড়ি থেকে আমার বাড়িতে আসে। তো ঠাকুমাকে যখন দেখে এসেছিল তখন ঠাকুমা চা খাচ্ছিল। তো জেঠিমা তো বলতে পারলো না ঠাকুমা কি করছে। তবে এখন আর আমি ঠাকুমাকে ফোনও করব না, কারণ ঠাকুমা হয়তো কাজ নিয়ে ব্যস্ত আছে। আমি বরঞ্চ তাড়াতাড়ি করে চাউমিনটা বানিয়ে নিই। ভেবেছিলাম আজকের চাউমিনটা একটু হলুদ চাউমিন করব, মানে সিদ্ধ করার সময় একটু হলুদ দেব, তবে সেটা আমি ভুলে গেছি। যাকগে, আজকের চাউমিনটা কিন্তু অনেকটা কালারফুল চাউমিন হবে, কারণ এতে আমি সব রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, বিনস আছে, আলু আছে, পেঁয়াজ আছে। তো আশা করি দেখতে এমনিতেই ভালো লাগবে। তবে আমি বেশ খানিকটা ম্যাগি মশলা দিলাম। আর এবার সমস্ত কিছু ওপর নিচ করে ভালো করে একটু মিশিয়ে নিই। আমি চাউমিনে কখনো ভিনিগার ব্যবহার করিনি, তবে হ্যাঁ, সয়া সসটা মাঝে মধ্যে ব্যবহার করি। ভেবেছিলাম আজকেও একটু দেব। ফ্রিজ থেকে বের করে এনে দেখলাম ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, তো সেই জন্যে ওটা আর ব্যবহার করতে পারলাম না। তবে বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিয়েছি। আমার কাছে চিলি সস বা অন্য কোনো সস নেই, আমি খুব একটা সস ব্যবহার করি না, কিন্তু টমেটো সসটাকে না ছাড়তে পারি না। আজকেও জানো তো বেশ কিছু টমেটো কেটে দিয়েছিলাম, ভেবেছিলাম টমেটো সস ব্যবহার করব না, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মনে হলো কিছু একটা বাদ পড়ে যাচ্ছে, তাই খানিকটা দিয়ে দিয়েছি।
ও বাড়ির জন্যে দুটো বাটিতে তুলে রাখলাম। আর এদিকে জেঠিমাকে বললাম হাত মুখটা ধুয়ে নাও, আগে আমার সঙ্গে বসে একটু খেয়ে নাও, তারপর বাকি কাজকর্ম করবে। তো এদিকে জেঠিমাকে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসবো। তবে তার আগে এই থালাতে করে আমার বড় জায়ের মেয়েকে খানিকটা দিয়ে আসবো। আসলে কালকে রাত্রিবেলায় আমার বড় যা লুচি, ঘুগনি, সুজি এগুলো সব থালাতে সাজিয়ে আমাকে দিয়ে গেছিলো। তো কালকে রাত্রে আমি সেটাই খেয়েছি। তবে কাল যেহেতু আমি ভ্লগ করিনি, তাই তোমাদেরকে আর দেখানো হয়নি। আর আমাকে না কেউ কোনো খাবার দিলে খালি থালাবাটি ফেরত দিতে আমার একটু লজ্জাবোধই হয়। তো সকাল সকাল আগে থালাবাটিটা দিয়ে এলাম, আর এবার আমি বসে পড়েছি আমার খাবারটা নিয়ে। লাস্ট কিছুদিন ধরে তোমাদের অনেকেরই একটা জিজ্ঞাসা, আর সেটা হলো জেঠিমাকে আমি কেন রাখছি। আমি একা থাকি, আমার বর কাছে থাকে না, আমার কোনো বাচ্চা নেই, তার উপরে শ্বশুর শাশুড়ির ঝামেলাও নেই, তা সত্ত্বেও কেন আমি জেঠিমাকে রেখেছি? আচ্ছা, এতদিন তো একা হাতে সবটা করেছি। বাইরে যখন কোনো কাজে বেরিয়েছি, তারপর বাড়িতে এসে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করে আমিও খেয়েছি। এখন যখন আমি জেঠিমাকে পেয়েছি, তাতে তোমাদের এত সমস্যা হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। আর তার থেকেও বড় ব্যাপার, কিছু মানুষ আছে যারা তাদের জীবনের সাথে আমার জীবনটাকে না বড্ড গুলিয়ে ফেলে। আমাদের প্রত্যেকের জীবনের গল্পগুলো কিন্তু খানিকটা একরকম হতে পারে, তবে 100% একই রকম হবে এটা কিন্তু কখনোই হতে পারে না। তোমরা হয়তো কেউ দামি শাড়ি পরতে পছন্দ করো, আবার কেউ দামি দামি গয়না বানাতে পছন্দ করো, আবার কেউ বছরে বেশ খানিকটা টাকা খরচা করে ঘুরতে পছন্দ করো। কিন্তু আমার পছন্দটা একটু অন্যরকম। আমি নিজেকে নিজের মতো করে একটু প্যাম্পার করতে পছন্দ করি। আমি জেঠিমাকে রেখেছি আমার প্রয়োজনে, আমার সুবিধা অসুবিধার জন্যে। জেঠিমারও কাজের প্রয়োজন ছিল, আর আমারও একটা লোকের প্রয়োজন ছিল, যার ওপরে আমি আমার ঘরটা ফেলে রেখে যে কোনো জায়গায় নিশ্চিন্তে চলে যেতে পারি। তো সেই মানুষটাকে আমি পেয়েছি। আর তোমাদের কাছে না একটা অনুরোধ, এই মানুষটাকে কাজের লোক বলে সম্বোধন না করে আমার ঘরের লোক বলতে পারো, কারণ আপাতত উনি আমার ঘরের লোকই হয়ে গেছে। তাছাড়া তোমরা জেঠিমা বলেও সম্বোধন করতে পারো। তবে যাই বলো, মণ্ডলবাবু একটা কথা 16 আনা সত্যি বলে, মানুষ অপরের দুঃখেই সুখী। যখন আমি কষ্ট করতাম সেটা দেখে তোমাদের অনেকের ভালো লাগতো, আর আজকে যখন আমি নিজের জন্যে কিছু একটু করছি সেটা দেখে তোমাদের অনেকের খারাপ লাগছে। যাকগে, জেঠিমার সাথে ও বাড়ি থেকে তো এ বাড়িতে চলে এসেছি। তবে আসার পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, কারণ পিসি বোনের সাথে যেহেতু অনেক দিন পর দেখা, তো পিসি বোন ক্যামেরার সামনে আসতে চায় কি না চায় সেটা আগে আমি বুঝলাম, তারপরেই ভিডিওটা শুরু করলাম। তো একবারে দুপুরের খাওয়ার টেবিলেই তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে দুপুরের খাবারটা আমি এ বাড়িতেই খাবো। আর আজকে দুপুরে এ বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে। বেশিরভাগই দেখছি শাকপাতা রান্না হয়েছে, কারণ পিসিরা যেখানে থাকে ওখানে তো শাকপাতা খুব একটা পাওয়া যায় না। তাই এখানে আসলে এই ধরনের খাবার দাবারগুলোই সবাই খেতে বেশি পছন্দ করে। তো আমরা খেতে খেতে এখন গল্পগুজব করছি। আর তোমরা প্রায়ই আমাকে বলো তুমি শুধু তোমার 2 পিসিকে দেখাও। আমি আমার 2 পিসিকে নয়, আমার 3 পিসিকে তোমাদের দেখিয়েছি। মানে আমার ছোট পিসি, আমার সেজো পিসি আর আমার মণি পিসি। আর এটা হলো আমার নোয়া পিসি। বোন আর নোয়া পিসি অনেকদিন পর পর আসে না, আমার পিসমশাই নেই, উনি আমাদেরকে ছেড়ে 2020 সালে চলে গেছেন। আচ্ছা, একটা জিজ্ঞাসা আমারও তোমাদের কাছে আছে, তোমরা যখন তোমাদের বাপের বাড়িতে যাও তখন যে খাবারটা খাও সেটা কি তোমরা পরের বাড়ির খাবার খাচ্ছ এটা বলো? বা তোমরা যারা বাবার টাকায় এখনও খাচ্ছ, যাদের বিয়ে হয়নি, তারা কি বলো যে আমরা পরের খাবার খাচ্ছি? মনে করে এই বিষয়টা কিন্তু আমাকে একটু বলে যাবে। তবে হ্যাঁ, আমি কিন্তু আমার বাপের বাড়িতে কিছু খেলে সেটাকে পরের বাড়ির খাবার মনে করি না। হ্যাঁ, আমি এখন পরের বাড়িতে চলে গেছি, তাই এ বাড়ি থেকে কোনো জিনিস নিতে গেলে আমার একটু লজ্জাবোধ হয়। তাই বলে এ বাড়ির খাবার খেলে যে আমার লজ্জা লাগে বা আমার মনে হয় যে আমি পরের বাড়ির খাবার খাচ্ছি, এটা কিন্তু একেবারেই নয়। হ্যাঁ, যতদিন বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো ছিল না ততদিন আমি এ বাড়িতে আসিনি। যার প্রতি যা খারাপ লাগা ছিল সেটাই ব্যক্ত করেছি। তার মানে তো এই নয় যে সেই খারাপ সম্পর্কগুলো কোনোদিনই ভালো হতে পারে না। হঠাৎ করে বাপের বাড়ির সাথে এত ভালো সম্পর্ক কি করে হলো এটাই তো ভাবছো? আসলে এক কথায় বলতে গেলে এখন আমি অনেক কিছু মেনে নিয়েছি, সেই জন্যে সম্পর্কগুলো ভালো হয়েছে। যতদিন মেনে নিতে পারবো, মানিয়ে নিতে পারবো, ততদিন সম্পর্কগুলো ভালো থাকবে। কালকে যদি না পারি, আবার সম্পর্কগুলো আগের মতোই খারাপ হয়ে যাবে। এটা খুব সাধারণ বিষয়। তবে হ্যাঁ, বাবা থাকতে বিষয়গুলোকে মানিয়ে না নেওয়ার কারণটা কিন্তু আমার বাবাই ছিল। কিন্তু সব কারণ তো আর এখানে বলা যায় না। তবে হ্যাঁ, যতটুকু বলা সম্ভব আমি তোমাদেরকে অবশ্যই বলার চেষ্টা করি। দুপুরের খাবারটা খাওয়ার পর আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, কিন্তু না, খুব বেশিক্ষণ আজকে আমি বসে থাকতে পারিনি। হঠাৎ করেই আমার এত ঘুম পাচ্ছিল যে আমাকে একটু শুয়ে পড়তে হয়েছিল। আমি কিন্তু দুপুরে ঘুমোই না, কিন্তু আজ আমার কি হয়েছিল জানি না, আমি একদম তাকাতে পারছিলাম না।
তো ভেবেছিলাম 3টের সময় উঠে এ বাড়িতে চলে আসবো, কিন্তু তাকিয়ে দেখি 4টে বেজে গেছে। তো ছুটতে ছুটতে আমি এখন এ বাড়িতে চলে এসেছি। আর এসে দেখছি অক্কবাবু আর অপর্ণা দাঁড়িয়ে আছে, আর সেই সাথে দাদাও এসেছে। দাদা বলছে মাসিও এসেছে। এটা হলো ছোটির দাদা। আজকে যেহেতু নিতুবাবুর জন্মদিন, সেই জন্যেই দাদা আর মাসি এসেছে। এখন আমি যাব একটু নাজিরপুরে। এ বাড়িতে এসেছিলাম টাকা পয়সার ব্যাগটা নিতে, আর সেই সাথে ভেবেছিলাম যে জামাটা পরে আছি এই জামাটা বদলে অন্য একটা জামা পরে নেব। তবে যা গরম লাগছে, আমার আর জামা পাল্টাতে ইচ্ছে হলো না। তো ভাবছি এই জামা পরেই চলে যাব নাজিরপুরে। তো এদিকে একটা কাকাকে ফোন করেছিলাম, কাকা চলে এসেছে, আর আমিও টোটোতে উঠে পড়েছি। তবে আমি একা যাব না, আমার সঙ্গে আমার পিসির মেয়ে বোনও যাবে বলল। বোন বলল ও একটা সোনার রিং কানের নেবে, তো সেই জন্যেই ও আমার সঙ্গে যাবে। নাজিরপুরে যদিও অত ভালো দোকানপাট আমি চিনি না, তবে 2-একটা দোকান যা চিনি সেখানেই ওকে নিয়ে যাব। তো এদিকে বাড়ির সামনে আমি চলে এসেছি, আর এদিকে বোনও চলে এসেছে রেডি হয়ে। আচ্ছা, আমি নাজিরপুরে কি করতে যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে যেহেতু নেতুবাবুর জন্মদিন, তাই নেতুবাবুর জন্য আমি একটা গিফট আনতে যাচ্ছি। আগে থেকে বিষয়টা জানা ছিল না যে নেতুবাবুর জন্মদিন হবে কি হবে না, সকালবেলাতেই জানতে পেরেছি। তো আমি ভেবেছিলাম হয়তো এবার নেতুবাবুর জন্মদিনটা হচ্ছে না, কিন্তু পরে দেখলাম যে না, সমস্ত আয়োজনই হচ্ছে। টুকটাক লোকজনও হয়তো খাওয়া দাওয়া করবে। কতজন কি খাবে না খাবে সে বিষয়ে আমি এখনও কিছুই জানি না, শুধু নিমন্ত্রণ পেয়েছি এটাই যা। সকালবেলায় তো আমি রান্নাবান্না করে ও বাড়িতে চলে গেছিলাম। তারপর যখন বাড়িতে ফিরলাম তখন আবার ছোটি আমাকে বলল, মেজদি তুমি কি কোথাও যাচ্ছ, তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম আমি একটু নাজিরপুরে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। আসলে নিমন্ত্রণ হয়তো হঠাৎ করে পাওয়া যায়, কিন্তু গিফট না হাতের কাছে সবসময় পাওয়া যায় না। তো গিফট কেনার জন্য আমাদের বেশ খানিকটা আসতে হয়। অনেক দিন আগেই ভেবে রেখেছিলাম এবার নেতুবাবুকে জন্মদিনে 2টোর উপর চুড়ি দেব, তো তার জন্যই দোকানে এসেছি। তবে যে চুড়িগুলো দেখালো তার মধ্যে যেগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলো নেতুবাবুর সাইজে হচ্ছে না, আর যেগুলো সাইজে হচ্ছে সেগুলো আমার পছন্দ হচ্ছে না। তো অবশেষে ব্রেসলেট দেখতে চাইলাম। প্রথমে তো বাচ্চাদের একটা ব্রেসলেট দেখালো, যেটা আমার খুব একটা পছন্দ হয়নি। তারপর ভাবলাম একটু বড়দের ব্রেসলেটগুলো দেখি। তো বড়দের ব্রেসলেটগুলো দেখতে খুব সুন্দর লাগছে, তবে নেতুবাবুর এখনও এগুলো পরার বয়স হয়নি। তাই মণ্ডলবাবুকে ফোন করে বললাম আমি ওর জন্যে কী নেব, চুড়ি তো পছন্দ হচ্ছে না, তবে ব্রেসলেটগুলো মোটামুটি ভালো লাগছে। ওর জেঠু বলল যদি চুড়ি না পাও তাহলে ব্রেসলেট নেওয়ার দরকার নেই, তুমি বরঞ্চ বাসনের দোকানে যাও, ওখান থেকে কাঁসা পিতলের কিছু একটা নিয়ে যাও। তো আমরা এখন চলে এসেছি বাসনের দোকানে। আর বাসনের দোকানে এসেই না দেখছি এই দাদার হাতে যে জিনিসগুলো, এগুলো একজনকে দেখাচ্ছিল। এগুলোকে কি বলে আমি জানি না, তবে এগুলো অনেক কাজে ব্যবহার করা যায়, বিশেষ করে পুজোর কাজে বেশি ব্যবহার করা যায়। তাই ভাবছি এই ধরনেরই কিছু একটা জিনিস নিয়ে নেব। তবে আমি এসেছিলাম থালা নেওয়ার জন্যে। তো আমি দাদাকে বললাম এটা আমার পছন্দ হয়েছে, এটা তুমি একটু সাইড করে রাখো আর আমাকে একটু থালা দেখাও। বাসনের দোকানে ঢোকার আগে ভেবেছিলাম বাসনের দোকানে ঢুকবো, থালা কিনবো, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তবে যে কোনো দোকানে একটা জিনিস কিনতে আসলে মেয়েদের চোখে 4টে জিনিস তো পড়বেই। তো এদিকে দাদা যে থালাগুলো আজকে দেখাচ্ছে, এই থালাগুলো আমার পছন্দ নয়। আমি ভেবেছিলাম সর্বাঙ্গ সুন্দরী থালা নেব। জানি না থালার নাম আবার ভুল বললাম কি না। যে থালাগুলোর পেছন দিকটাও কালো হয় না, পুরো পরিষ্কার হয়। তবে ওই থালাগুলো আজকে দাদার দোকানে নেই। তো অবশেষে এটাই আমি ফাইনাল করলাম। এদিকে আমি আর বোন একটা পিতলের কড়াইও দেখছিলাম। কড়াইটা দেখতে খুব সুন্দর, তো বোনকে বললাম নিয়ে নিতে। তবে ও বলছে ও যেখানে থাকে অত দূরে বয়ে নিয়ে যাওয়া এখান থেকে সম্ভব নয়, তো সেই জন্যে কড়াইটাও নেবে না। এদিকে বোন যে কানের রিং নেবে বলে এসেছিল সেটাও ওর পছন্দ হয়নি। যে দোকানে আমি চুড়ি দেখছিলাম ওই দোকানে ও কানের রিংও দেখেছিল। হাতে গুনে 4-5টা রিং ছিল, তার মধ্যে ও পছন্দ করতে পারেনি। ও যে সাইজটা চাইছিল সেটাও পায়নি। এর মধ্যে আবার একটা ঘটনা ঘটে গেছে। আমরা তো এদিকে অনেকটা হেঁটে চলে এসেছি বাসনের দোকান থেকে, আর আমি না আমার পার্স রেখে চলে এসেছি। যেহেতু অনলাইন পে করেছিলাম, তো সেই জন্য পার্সের প্রয়োজন হয়নি। আর পার্সটা একটা জায়গায় রেখে আমি বাসন দেখছিলাম। তো আমরা অনেকটা এসে আবার ফিরে গেছিলাম পার্স নেওয়ার জন্যে, তো ভাগ্যিস মনে পড়েছিল। তো এদিকে আমরা এখন চলে এসেছি একটা চকলেট নিতে। তো বোন নেতুবাবুর জন্যে এই চকলেটটা নিচ্ছে। নাজিরপুরের কাজ আমাদের হয়ে গেছে, তবে কাজ সারতে অনেকটা সময় লেগে গেছে। কখন যে এতটা সময় পার করে ফেলেছি বুঝতেই পারিনি। তো এখন আমরা বাড়িতে যাব। আর এদিকে বাস স্ট্যান্ডে আসা মাত্র কাকার সঙ্গে দেখা হয়ে গেছে। কাকা কোনো কাজে এসেছিল, ভালোই হলো, এখান থেকে একবারে আমাদের গ্রামের টোটো পেয়ে গেছি। তবে নাজিরপুরে জানো তো অনেক বড় মেলা হচ্ছে, ভেবেছিলাম বোনকে এক পাক ঘুরিয়ে নিয়ে যাব, তবে সময় হলো না।
আমরা এদিকে চলে এসেছি বাজারে, আর বাজারে এসে আরও একটা স্বর্ণকারের দোকানে এসেছি। আসলে আগে থেকেই যেহেতু এবার ভেবেছিলাম নেতুকে একটা রূপোর চুড়ি কিনে দেব, তাই চুড়িটা কিনতে না পেরে আমার মনটা খুব একটা ভালো লাগছিল না। গোটা রাস্তা বোনকে বলতে বলতে এসেছি বাজারের দোকানটাতে একবার দেখব, তারপর বাড়িতে যাব। যদি এখান থেকে ওর জন্য চুড়ি পছন্দ হয় তাহলে তো ভালোই হবে। আমি ভেবেছিলাম নাজিরপুরে হয়তো ভালো পাওয়া যাবে, সেই জন্য আমি নাজিরপুরে গেছিলাম। তবে এইদিকে বাজারে এসে এই দোকানটাতে দেখছি অনেক রকমের চুড়ি আছে, সব চুড়িগুলোই ভালো লাগছিল। তবে অবশেষে বোন এটা পছন্দ করে দিয়েছে, আর এটাই ভাবছি আমি নেতুবাবুর জন্য নেব। তো কাকাকে বললাম চুড়িটা আমাকে একটু প্যাক করে দিয়ে দাও, ওদিকে আবার আমাদের টোটো দাঁড়িয়ে আছে। কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। চুড়িটা না পেলে না আমার মনটা খুবই খারাপ হয়ে যেত। তো চুড়িটা পাওয়ার পর আমার মনটা ভালো হয়ে গেছে, আর এদিকে বাড়িতে চলে এসেছি। আর এসে দেখছি মাসি আজকে রান্নাবান্না করছে। মাসি বলছে সব কিছুই রান্না হয়ে গেছে, এখন শুধু ভাতটা বাকি আছে, সেটাই মাসি করছে। আমরা মনে হচ্ছে ঠিক সময়েই বাড়িতে চলে এসেছি। আমি তো ভাবছিলাম হয়তো কেক কাটা হয়ে গেল, তবে না, এখনও কেক কাটা হয়নি। নেতুবাবু রেডি হয়ে গেছে, আর নেতুবাবু আমাকে এখন দেখাচ্ছে ওর ঠাম্মি কি দিয়েছে। এই যে হাতের ব্রেসলেটটা ওর ঠাম্মি দিয়েছে, সেই সাথে এই জামাটা দিয়েছে, প্যান্ট দিয়েছে, আর যে জামাটা পরে আছে ওটা নেতুবাবুর মা নেতুবাবুকে কিনে দিয়েছে। ওদিকে দেখছি বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে, সেই সাথে পাড়ার অনেক কচিকাচারাও চলে এসেছে। তো আমরাও যাই, হাত মুখটা ধুয়ে তারপরে নেতুবাবুর কাছে আসি। নেতুবাবুর এবার 4 বছর পূর্ণ হলো, ও 5-এ পড়লো। তো এদিকে আমি আর বোন চলে এসেছি। বোন নেতুবাবুকে চকলেটটা দিয়ে উইশ করলো, আর এখন একটু অক্কবাবুকে কোলে নেওয়ার চেষ্টা করছে। তবে অক্কবাবু মাসিমণির কোলে কিছুতেই থাকবে না, সেই সাথে মাসিমণির দিকে দেখো তাকাবেই না। এবার আমিও নেতুবাবুর হাতে চুড়ি দুটো একটু পরিয়ে দিই, দেখি ওর হাতে ঠিক হয় কি না। তো চুড়ি দুটো ওর হাতে খুব সুন্দর হয়েছে। তো ওকে চুড়ি পরিয়ে আমি আবার ঘরে চলে এসেছি, আর একটু চা বসিয়েছি। আমার বোন না আমার ভিডিও দেখে, আর আমার ভিডিওতে আমার চা করা দেখে আমার বোনের মনে হয়েছে আমি চাটা বেশ ভালোই করি, তো সেই জন্যে ও আমার সঙ্গে চা খেতে এসেছে। তবে চাটা আমি পুরোপুরি করতে পারিনি, তার আগেই আবার নেতুবাবুর কেক কাটা শুরু হয়ে গেছে। তো আমরা আবার এদিকে চলে এলাম। নেতুবাবুর কেক কাটার পর্ব শেষ করে নেতুবাবুকে একটু কেক খাইয়ে আমি ঘরে চলে এসেছিলাম, আর এদিকে নেতুবাবু এখন আমাদেরকে কেক খাওয়াতে এসেছে। তো আমি যে চাটা বসিয়ে রেখে গেছিলাম সেটা একটু নামিয়ে নিচ্ছি। আমি এখানে 4 কাপ চা করেছি, 2 কাপ আমাদের 2 বোনের জন্যে, আর 2 কাপ করেছি আরও একটা ভাই বোনের জন্যে। আমার বাড়িতে যে জেঠিমা আসে ওই জেঠিমাকেও নেতুর মা বলেছে, সেই সাথে ওনার ছেলেমেয়ে দুটোকেও বলেছে। তো ওরা এসেছে, ওদের জন্যেও 2 কাপ চা করেছিলাম। তবে জেঠিমার জন্যে করিনি, কারণ জেঠিমা চা খেতে চায় না। তো আমাদের চা খাওয়ার পর্ব শেষ হয়েছে, আর আমার হাতের চা আমার বোনের খুব ভালো লেগেছে। তো আমি ওকে বলেছি তুই যে কদিন আছিস প্রত্যেক দিন সন্ধ্যাবেলার চাটা তুই আমার সঙ্গেই খাবি। এদিকে বোন তো অক্কবাবুর সাথে অনেকক্ষণ থেকেই ভাব করার চেষ্টা করছে, কিন্তু অক্কবাবু শুধু থেকে থেকে বিরক্তই হচ্ছে। এদিকে আবার বাইরে দেখছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দুপুরবেলায় ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু আর সন্ধ্যার থেকে বৃষ্টি হয়নি। তো এখন ওই রাত 8:30-9টা মতো বাজে, এখন আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আর পাশের বাড়ির কাকিমারা ছাতা মাথায় দিয়ে এখন বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। তো এদিকে আমার বড় যা আর আমার বড় জায়ের দিদি, ওনারা দুজনে দেখছি চলে এসেছে। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমিও আমার বোনকে নিয়ে বসে পড়েছি খেতে। তবে আজকে অন্ধকারের মধ্যেই খেতে হবে, কারণ কারেন্টটা চলে গেছে। তো আজকে খাবারে কিন্তু অনেক কিছুই আছে, একটা শুক্তনি আছে, সেই সাথে ডাল, পাঁপড় ভাজা, মাংস, চাটনি, মিষ্টি। প্রত্যেকটা খাবারই খেতে ভীষণ ভালো হয়েছে। তবে কারেন্ট চলে যাওয়াতে আমাদের দুর্দশার শেষ নেই। একেতেই আমরা লাইট জ্বালিয়ে খেতে বসেছি, মানে টর্চ জ্বালিয়ে খেতে বসেছি, তার উপরে বাইরে বৃষ্টি হচ্ছে, আর ছোট ছোট ব্যাঙগুলো না সব লাফিয়ে লাফিয়ে চলে আসছে। তো একবার আমাদের থালা তুলতে হচ্ছে, একবার নামাতে হচ্ছে। তো এই করে করেই আমরা খাবারটা খেলাম। আর এখন বোন জুতো হাতে করে বাড়িতে যাচ্ছে। ওকে বললাম আমার কাছে থেকে যা, এই বৃষ্টি কাদার মধ্যে তোকে আর কষ্ট করে যেতে হবে না। তবে ও থাকতে রাজি হলো না, আর আমিও খুব বেশি জোর করলাম না, কারণ আজকেই যেহেতু ওরা এসেছে, আর ও বাড়িতেও লোকজন কম আছে, পিসির রাতে একা শুতে একটু ভয়ও লাগতে পারে। তো সেই জন্যেই আরও বোন চলে যাচ্ছে। তবে শুনলাম আমার দাদা বাড়িতে চলে এসেছে, তবে মা বৌদি এখনও আসেনি, ওনারা হয়তো কালকে আসবে।
তবে এদিকে আমি এতক্ষণ ধরে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। বোন কাদার মধ্যে পা দিয়ে দিয়েছে। একটু বৃষ্টি হলেই আমার শ্বশুরবাড়ির সামনে এমন কাদা হয়ে যায়, আমার তো বাড়ি থেকে নামতেই ইচ্ছে হয় না। তবে আজকে ইচ্ছে না থাকলেও উপায় নেই, বোনকে তো এগিয়ে দিয়ে আসতে হবে। তো এদিকে বোনকে বললাম তুই একটু দাঁড়া, আমি অন্য একটা চপ্পল নিয়ে আসি। তো প্রথমে যে চপ্পলটা ওকে দিয়েছিলাম ওটা আমার চপ্পল ছিল, ওটা পরে হাঁটতে ওর খুবই সমস্যা হচ্ছিল। তো অবশেষে ওকে মণ্ডলবাবুর একটা চপ্পল এনে দিয়েছি, আর সেটা পরে ও অনায়াসে হাঁটতে পারছে। তো এদিকে দেখছো কেমন রাস্তায় জল হয়ে গেছে। বৃষ্টি কিন্তু বেশ ভালোই হয়েছে। বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুমাকে একটা ফোন করেছিলাম, বলেছিলাম তোমরা একটু এগিয়ে এসে বোনকে নিয়ে যাও, কারণ ওকে তো আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, কিন্তু একা আবার ফিরে আসতে পারবো না। তো ওদিকে দেখছি দাদা চলে এসেছে বোনকে এগিয়ে নিতে। যতদূর যাবো ভেবেছিলাম আমাকে ততটাও যেতে হয়নি, তার আগেই দাদা অনেকটা এগিয়ে এসেছে। তো চলো আমি এখন বাড়ির দিকে যাই, আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।